ঠিক এইখান থেকে পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আসব, যেটা আজকে মোটামুটি বিকেলের পর থেকে গোটা দেশের শিরোনামে উঠে গেছে। তার কারণ মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ খুলছেন সেনাবাহিনীর জওয়ানরা। এবিপি আনন্দ যারা দেখেছেন, দুপুরে লাইভ এই ছবি আপনারা দেখেছেন। তারপর ঘটনাস্থলে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গর্জে উঠলেন যে সেনাবাহিনীর দোষ নয়, সেনাকে দিয়ে এই কাজ করাচ্ছে বিজেপি। তিনি দাবি করেন যে 200 জন জওয়ান পালিয়ে যান তাকে দেখে, পাল্টা সেনাবাহিনীর বক্তব্য একেবারে প্রেস বিবৃতি দিয়ে তারা তাদের বক্তব্য রেখেছেন যে অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছিল, মঞ্চ খুলতে আয়োজকদের বারবার বলা হয়েছিল। এমনকি মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন পুলিশকে জানানো হয়নি, সেনাবাহিনী বলছেন পুলিশকে জানিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি দেখাবো তারপর দুপক্ষের জন্যই প্রশ্ন রয়েছে, দেখুন। মেয়র রোডে ধুন্ধুমার, গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দিল সেনা। It is not the army. पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है and their government. ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলা ঘিরে সোমবার দুপুরে তুলকালাম বাঁধল। ত্রিপল থেকে বাঁশের কাঠামো, ফ্লেক্স একে একে খুলতে শুরু করে সেনাবাহিনী। তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর তরফ থেকে এই যে জায়গা, সেখানে সেনাবাহিনীর টিম তারা এসে পৌঁছেছে এবং এসে এখান থেকে যে জায়গায় মঞ্চ এবং সেই মঞ্চ তারা খুলে দিচ্ছে। দেখতে পাচ্ছি একেবারে বাঁশের ওপরে উঠে সেনাবাহিনীর সদস্যরা তারা রয়েছেন। একেবারে যে মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই মঞ্চ সম্পূর্ণভাবে যে কার্পেট পাতা ছিল সেই কার্পেট খুলে দেওয়া হচ্ছে। মঞ্চ খোলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনীকে ডাফরিন রোডের দিকে যেতে দেখেই আগেই গাড়ি থেকে নেমে পড়েন তিনি। আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভারতীয় সেনাবাহিনীকে অপমান করার আপনার সাহস এক নতুন মাত্রায় নেমে এসেছে। আমরা জানতাম আপনি একজন দেশদ্রোহী, কিন্তু ময়দানে পৌঁছানোর পর 200 জন সাহসী সেনা পালিয়ে গেছে বলে দাবি শুধুমাত্র আপনার বলা সবচেয়ে বড় মিথ্যে কথাই নয়, বরং আমাদের বাহিনীর সম্মান নষ্ট করার একটি ঘৃণ্য প্রচেষ্টা, যাদের সাহস এবং ত্যাগের তুলনা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো পাকিস্তানের হায়ার করে নিয়ে যাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যদি 200 ভারতীয় সেনা পালিয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে মিস ইউজ হচ্ছে। ওনার পাকিস্তানে যাওয়া উচিত, আসিফ মুনিরের সাথে সাহায্য করা উচিত ওনাকে। ভারতীয় সেনা কাউকে ভয় পায় না, ওনার মতো লোককে তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো। উল্টো দিকে সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে স্পষ্ট করে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে ময়দান চত্বরে 2 দিন কর্মসূচির জন্য অনুমতি দিয়েছিল সেনা। 3 দিনের বেশি কর্মসূচির জন্য প্রতিরক্ষা মন্ত্রকের থেকে অনুমতি নিতে হবে। কর্মসূচির জন্য 2 দিনের অনুমতি ছিল, কিন্তু প্রায় 1 মাস মঞ্চ রেখে দেওয়া হয়। একাধিকবার মঞ্চ সরানোর কথা বলা হয় আয়োজকদের, কিন্তু সরানো হয়নি। এরপর কলকাতা পুলিশকে জানানো হয়েছিল সেনা মঞ্চ সরাচ্ছে। लोकल मिलिट्री अथॉरिटी है कलकत्ता में आर्मी का, वो किसी भी प्रोग्राम का मैदान एरिया में किसी भी प्रोग्राम के लिए तीन दिन का परमिशन दे सकता है। ये एज पर सुप्रीम कोर्ट का डायरेक्टिव है, ठीक है। इसके बियॉन्ड परमिशन अगर चाहिए हो तो मिनिस्टर ऑफ डिफेंस से लेना पड़ता है। ये परमिशन बिगिनिंग ऑफ अगस्त में दिया गया था करीब 3 दिन के लिए, बट ऑलमोस्ट अब 1 महीना होने वाला है और ये रिमूव नहीं किया गया है। तो आर्मी ने इनको कई बार रिमाइंडर्स भेजे और उसके बाद फिर पुलिस को बताया, जब यहाँ नहीं हटाया गया तो पुलिस को बता के फिर आर्मी इज रिमूविंग इट। সেনাবাহিনীর কথা মতন ওরা কাজ করছেন। ওনারা কিছু লোক দিয়ে এটাকে খোলানোর ব্যবস্থা শুরু করেছেন, যদিও ওনাদের কাছে যারা অর্গানাইজার তারা বলছেন যে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং তারা সময় টু সময় পারমিশন ওরা চেয়েছেন যথাযথ নিয়ম মেনে। তো আর্মি তরফ থেকে অন্য কথা বলা হচ্ছে। মঞ্চ খোলা নিয়ে সংঘাতের পথে হাঁটলেও শেষ অবধি ভাষা আন্দোলনের মঞ্চের স্থান বদল করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে ডোরিনা ক্রসিংয়ে হবে ওই কর্মসূচি। পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।
দেখুন, মেয়র রোডে সেই একই জায়গায় আজকে শুভেন্দু অধিকারী যান এবং গিয়ে একেবারে স্পষ্ট করে বলেন যে এই ইস্যু থেকে দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছেন এবং ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য মুখ্যমন্ত্রী এটা করেছেন। ঠিক কী বলেছেন শুভেন্দু অধিকারী মেয়র রোডের ওই জায়গায়, ওই বিতর্কিত জায়গায় দাঁড়িয়ে শোনাবো। এইটা করেছে আজকে এসএসসি চাকরি চুরি থেকে ডাইভার্ট করতে ওইটা আমরা যেটা প্লাকার্ড রেখেছি ও প্লাকার্ড চলবে। চাকরি চোর গদি ছোড়, ঠিক আছে, ও জায়গা থেকে আমরা নড়বো না। চাকরি চোর গদি ছোড়। এই স্টুডিওতে আমার পরের বক্তা দীর্ঘদিন সেনাবাহিনীতে শুধু নিজের যাবতীয় পরিশ্রম দিয়েছেন তা নয়, পারিবারিকভাবেও তার পরিবারের সবাই, তার পুত্ররা এই মুহূর্তে সেনাবাহিনীতেই আছেন, কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। কিন্তু তার কাছ থেকে আমি একেবারে উল্টো দিক থেকে আসবো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে সেনাবাহিনীর আপত্তি থাকলে তারা পুলিশকে বলবে, নবান্নকে বলবে। আর আপনি কর্নেল দাস মানবেন কিনা জানি না, সেটা হচ্ছে সেনাবাহিনীর জওয়ানরা সেনাবাহিনীর পোশাক পরে মঞ্চ খুলছে, প্ল্যাকার্ড নামাচ্ছে, পোস্টার নামাচ্ছে, এই দৃশ্য কিন্তু বিরল। শনি এবং রবিবার পারমিশন ছিল, তারপর সোমবার সকালে প্রোঅ্যাক্টিভ হয়ে সেনাবাহিনীর জওয়ানরা বাঁশ খুলছে, তিরপল খুলছে। এটা কি খুব স্বাভাবিক ছবি? আমি আমার মূল বক্তব্য শুরু করার আগে একটি প্রতিবাদ করতে চাই। নিশ্চয়ই। একজন প্রাক্তন সৈনিক হিসাবে এটা আমাকে খুব আঘাত করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে ইরেসপন্সিবল কমেন্ট উনি আর্মি সম্পর্কে করেছেন, এটা শুধুমাত্র একটি দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য নয়, এটা একটা সেনাবাহিনীর প্রতি অসম্মানজনক বক্তব্য। প্রথম কথা, 200 জন সেনা ওখানে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এই মঞ্চ ছড়াতে হলে যে এসওপি আছে, আমি ফটোলেমে চাকরি করেছি, তাতে ম্যাক্সিমাম একটা প্লাটুন যায় এবং তাতে 8 থেকে 10 জন সশস্ত্র থাকে, বাকি 20 জন কোনো কাজে ওটাতে অংশগ্রহণ করে। আর 200 জন সৈনিক ওনাকে ভয় পেয়ে পালিয়ে গেছে। আমাদের কথায় আছে, কেউ যদি বলে যে আমি ভয় পাই না, তাহলে সে মিথ্যে কথা বলছে অথবা সে ভারতীয় সৈনিক। উনি কিভাবে ভাবলেন যে ভারতের সেনাবাহিনীর একটি অংশ ওনাকে দেখে পালিয়ে যাবে? এটা অত্যন্ত আপত্তিকর। এটা নিয়ে উনি সেনাবাহিনীর কাছে ক্ষমা চাওয়া উচিত। দ্বিতীয় কথা, আমি পুরো ব্যাপারটা জানাতে চাই যে এই যে ঘটনাগুলি ঘটেছে তার মূল কারণ হচ্ছে এখানে একটা আরো গভীর জিনিস আছে। কিরকম? যেরকম এই যে মঞ্চটা তৈরি করেছে, এই মঞ্চটা তৈরি করেছিল, এখানে নিয়ম আছে, আপনি মঞ্চ তৈরি করতে পারেন, সেনাবাহিনী সেখানে পারমিশন দেয়। এই যে জমিটা, আমি তার আগে বলি, জমিটা হচ্ছে আপনি প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে বাবুঘাট ঘাট, সেইখান থেকে শুরু করে আপনি আদিগঙ্গার দিকে এসে ভিক্টোরিয়া থেকে চৌরঙ্গি রোডের দক্ষিণ আপনি সোজা চলে আসুন, এসে আপনি এই ফোর্ট উইলিয়ামের রেড রোড দিয়ে ঢুকুন। এই এলাকাগুলি সম্পূর্ণ মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে এবং ব্রিগেড গ্রাউন্ড। এখানে ভারতীয় সেনাবাহিনী সংবিধানের সম্মত সরকারের অভিভাবকত্বে তার কাজ করে থাকে এবং যেখানে যে কোনো বৈধ কোনো সাংস্কৃতিক সম্মেলন বা রাজনৈতিক সম্মেলন হবে তারা পারমিশন দেয় এবং সেখানে লোকাল মিলিটারি অথরিটি, যেখানে জিওসি বেঙ্গল এরিয়া বা কলকাতা সাব এরিয়া, তারা এটাকে হ্যান্ডেল করে। তারা সিকিউরিটি মানি নেয় যাতে যখন ওই জমিটা কোনো রাজনৈতিক সম্মেলনে ব্যবহার করছে এবং তাতে যাতে ওই জায়গাটাকে পরিষ্কার করে আবার ফেরত দেয়, যদি না দেয় সিকিউরিটি মানি থেকে খরচা করে ওই এলাকাটাকে পরিষ্কার করবে। বেশ, এক্ষেত্রে এরা পারমিশন নিয়েছিল 2 দিনের জন্য গান্ধী মূর্তির পাদদেশে, কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে নেওয়ার পর 2 দিন, তারপর 1 মাসের মতো হয়ে গেল, আবার একটা সম্মেলন করলো, তারপরে বললো শনিবার রোববার করো। কিন্তু শনিবার রোববার করতে হলে তুমি আবার শুক্রবারে পারমিশন নাও, শনিবার রোববার আবার খুলে দাও। এরা মানেনি। তারপরে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই মঞ্চটা আস্তে আস্তে পার্মানেন্ট হবে, তার পাশে দোকান হবে, সেখানে দুর্গাপূজার যে পুজোর বাজারের কিছু দোকান খুলবে, তারপর আস্তে আস্তে একটা গণ আন্দোলন তৈরি হবে।
ভারতীয় সেনার জমি দখলের আন্দোলন। এই জিনিসগুলো যখন সেনাবাহিনীর গুপ্তচর বিভাগের নজরে আসে, তখন সেনাবাহিনী বারবার এদের রিমাইন্ডার দেয় যে তোমরা এটাকে রিমুভ করো। পুলিশ কমিশনারকে সবাইকে, মমতা ব্যানার্জি মাননীয় যে মুখ্যমন্ত্রী, আপনি বলছেন যে পুলিশকেও জানানো হয়েছিল, উনি এনকোয়ারি অর্ডার করুক যে আদৌ এরা কোনো কমিউনিকেশন পেয়েছে কিনা। তারপরে যখন দেখা যাচ্ছে এটা একটা অন্যদিকে যাচ্ছে, তখন সেনাবাহিনী এইখানে হস্তক্ষেপ করে। এখন হস্তক্ষেপ করে একটি প্লাটুন যায়। এখন আমাদের সেনাবাহিনীতে নিয়ম হচ্ছে একটা প্লাটুন একটা সার্টেন টাইমের পরে সে লাঞ্চ আওয়ারে সে গেল, লাঞ্চ করে আরেকটা প্লাটুন আসবে, কারণ তাদের খাওয়ার সময়টা যাতে সে ঠিক মতো করতে পারে। একটা প্লাটুন যাচ্ছে, আরেকটা প্লাটুন আসছে, রাস্তা ক্রস করছে, হয়তো সেই ক্ষেত্রে গাড়ি দেখেছে, হয়তো সে রাস্তাটা যাতে ঠিক মতো তাড়াতাড়ি পার হয়ে যায়, উনি চলে গেছে। কে বলেছে ওনাকে এরা ভয় পেয়ে গেছে? আর আমাদের সেনাবাহিনীর আপনি রাস্তাঘাটে যে কোনো জওয়ান যদি দেখেন, অবাঙালি কোনো জওয়ান, জিজ্ঞেস করবেন আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি, তারা জানেই না। প্রতি 2 বছর 3 বছর পর পর ওদের রাজ্য পাল্টায়। এরা কোন রাজ্যের কে মুখ্যমন্ত্রী তার কোনো ধার ধারে না, কারণ তারা জানে না, এটা জানা কথা না। তারা জানে ভারতের রাষ্ট্রপতির নাম যে সুপ্রিম কমান্ডার, তারা জানে প্রধানমন্ত্রীর নাম, তারা জানে প্রতিরক্ষা মন্ত্রীর নাম, তারা জানে তাদের জিওসির নাম, আর্মি কমান্ডারের নাম। আমি অরূপের কাছে আসবো। এরকম ধরনের মন্তব্য করা, তারপরে উনি প্রহ্লাদ দিচ্ছে আমি ওদের জন্য গৌরবিন্দ, কিন্তু উনি নিজেকে এতটা ভয়ানক ভাবলেন কি করে? এটা অত্যন্ত অপমানকর। বেশ, আমি অরূপের কাছে আসবো একদম নিয়মের হিসেবে। সেটা হচ্ছে আজকে সেনাবাহিনীর তরফে অফিসিয়াল যে কমিউনিকেশন করা হয়েছে তাতে বলা হয়েছে যে অনুমতির একটা বিষয় আছে এবং 2 দিনের অনুমতি নিয়ে প্রায় 1 মাস মঞ্চটা তৃণমূল কংগ্রেস রেখে দিয়েছিল। অরূপ, 1 নম্বর তুমি মানবে এটাও কিন্তু আইনি নয়। পরিষ্কার জানিয়েছে যে সেনাবাহিনীর তরফ থেকে 3 দিনের বেশি রাখতে গেলে মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হয়। তা না করে 3 দিনের বেশি রাখাটা কিন্তু সম্পূর্ণ বেআইনি এবং তারা খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে কলকাতা পুলিশকে তারা ইনফর্ম করে তারপর এই স্ট্রাকচার ইন্ডিয়ান আর্মি রিমুভ করতে যায়। সুমন, প্রথমত সেনাবাহিনী, ভারতবর্ষের সেনাবাহিনী ভারতের 140 কোটি মানুষের গর্ব, সেটা প্রথম থেকে মুখ্যমন্ত্রী আজও বলেছেন, একাধিকবার বলেছেন। সমস্যাটা হচ্ছে যে এত কথা হলো যে সেনাবাহিনী, আপনাদের ক্যামেরাতেও আমরা দেখলাম এবং ছবি রয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রীর প্রোফাইল থেকেও সেই ছবি গেছে, যখন মুখ্যমন্ত্রী পৌঁছলেন তখন সেনাবাহিনী সোজাসুজি বেরিয়ে গেলেন। যদি সেনাবাহিনী তার কাজে অটুট থাকতেন তাহলে মুখ্যমন্ত্রীকে দেখে চলে গেলেন কেন? আমি আপনার বলার সময় একটি শব্দও বলিনি, উইথ ডিউ রেসপেক্ট। আপনি তো বললেন, আমরা শুনলাম, অনেক কথা বললেন, আমরা শুনলাম। ধরুন কদিন আগে 15ই আগস্টের প্যারেড গেছে, সেনাবাহিনী ফোর্ট উইলিয়াম হচ্ছে আমাদের এই নেইবারিং 7খানা স্টেটের হেড কমান্ড, জিওআইসি উপস্থিত ছিল, এমনকি ডুরান্ডের টুর্নামেন্টে ভূয়সী প্রশংসা করলেন যে পশ্চিমবঙ্গ সরকার কিভাবে সহযোগিতা করছে। আমি সব ছেড়ে দিলাম। আজকে ভাবুন কোন জায়গায় নাবালেন দেশের সেনাবাহিনীকে, যে দেশের সেনাবাহিনী ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে কখনো দেখেনি প্যান্ডেলের বাঁশ খুলতে দৌড়তে হচ্ছে সেনাবাহিনীকে। এই জায়গায় নাবালে কেন? আমাদের মনে থাকবে সুমন কদিন আগের ঘটনা, আমি জানি না উনি সেনাবাহিনীর এত দক্ষ অফিসার, ওনার নিশ্চয়ই খারাপ লাগা উচিত ছিল। পেহেলগামের ঘটনা আমরা তো ভুলিনি। পেহেলগামের ঘটনার ঠিক আগে সেনাবাহিনী কি করছিলেন, কোথায় ডিপ্লয় করেছিলেন জানেন? নিশিকান্ত দুবের 25তম বিবাহ বার্ষিকীতে সেখানে গুলমার্গে বিশাল সম্মেলন, সেখানে সেনাবাহিনীকে ডিপ্লয় করেছিলেন। শেষ করে নিন। আপনি ভুল বলছেন। ভুল বলছি না, সমস্ত ভিডিও রয়েছে। নিশিকান্ত দুবের বিবাহ বার্ষিকীতে পাহারা দিচ্ছিলেন যখন তার কদিন পরে সেনাবাহিনীকে এই জায়গায় নামিয়েছে, তার নাম বিজেপি সরকার, তার নাম বিজেপি সরকার। দেশের সেনাবাহিনীকে ডিপ্লয় করতে নিশিকান্ত দুবের বিবাহ বার্ষিকীর মঞ্চে পাহারা দিচ্ছে। এটা ভারতবর্ষের সেনাবাহিনীর এইটা ভারতবর্ষের সেনাবাহিনীর। আপনি এবার শুনুন, ওইসব কাজ সিআরপিএফ করে, সেন্ট্রাল পুলিশ ফোর্স করে। সেনাবাহিনী, আমি কাশ্মীরে সবচেয়ে মানে যখন খুব খারাপ অবস্থা, 9 বছর 3টা টেনিওর করেছি, ওলি সেনাবাহিনীর কাজ নয়। আপনারা ওই কম্ব্যাট ড্রেস দেখেন, সিআরপিএফ এর ড্রেস দেখেন, সেনাবাহিনী বলেন।
এটা হচ্ছে সেন্ট্রাল পুলিশ ফোর্স। সিআরপিএফ যদি পেহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে আরে হলো, আমি বলছি অরূপের সঙ্গে আমি একমত, এবং এটা মানতেও আমার অসুবিধা নেই যে সেনাবাহিনীর জওয়ানরা ব্যানার খুলছে, বাঁশ খুলছে, এটা বিরল ঘটনা, এটা আমি একমত। কিন্তু অরূপ জিনিসটা তো পারমিশনে, জিনিসটা বেআইনি ভাবে। আমি আবার বলছি পারমিশন যদি হয়েই থাকে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি যে রিমুভাল অফ টেম্পোরারি স্ট্রাকচার একেবারে সেনা পরিষ্কার করে বলে দিয়েছে। সেনাবাহিনীর মর্যাদার জন্য খুব ভালো বিজ্ঞাপন হলো। আমি বলছি অরূপ উল্টোটা ভাবো, যে সেনাবাহিনীর জমিতে বেআইনি ভাবে মঞ্চের এক রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি করেছেন, তো বলছেন সেবার। অরূপ তোমার প্রত্যেকটা প্রশ্নের, এক সেকেন্ড, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ছোট্ট প্রেস রিলিজে আছে। একেবারে পরিষ্কার বলা হয়েছে যে রিপিটেড বারংবার কমিউনিকেশন সত্ত্বেও করেনি। আমি ব্যাস দুজনকেই এতগুলো কথা আমি শুনলাম। দেখো, ল্যান্ড হচ্ছে এমওডি, মানে মিনিস্ট্রি অফ ডিফেন্স, রাইট? তৃণমূল কংগ্রেস একটা স্ট্রাকচার করেছিল, সভা করবে বলে অনুমতি চেয়েছিল, অনুমতি দেওয়া হয়েছিল। অরূপদা যখন বলছে সেনাবাহিনীকে খুলতে হলো, এটা কি ভালো দৃষ্টি? আমারও তো সেম প্রশ্ন। সেনাবাহিনীকে গিয়ে রাজ্যের শাসক দলের সভা, শাসক দলের করা স্ট্রাকচার খুলে দিতে হলো, এটা কি ভালো জিনিস? এরা তো করতে পারতো, পারমিশন ছিল না, ওই এলাকায় স্ট্রাকচার রাখার কোনো দরকারই ছিল না। মানে মুখ্যমন্ত্রী বলেছেন কিসের সভা ছিল? বাংলার অপমান, বাঙালির অপমান। কোন সময়? যখন চাকরি চোরদের লিস্ট বেরোচ্ছে। আর চাকরি চোররা কি মঙ্গল গ্রহের প্রাণী ছিল নাকি? বাঙালির অপমান নয় সেগুলো? আচ্ছা, কথা হচ্ছে আমি মুখ্যমন্ত্রী, আমি সুকান্তদা বললেন আমি তো খুব সিকিউরিটি নিয়ে কনসার্ন। আমি অনুরোধ করব যে কেন্দ্র সরকারের উচিত মুখ্যমন্ত্রীর সিকিউরিটি অবিলম্বে যেন বাড়িয়ে দেওয়া হয়। অবিলম্বে তাকে বাড়িয়ে দেওয়া হয় না। উনাকে দেখে ভারতীয় সেনা যা ভয় টয় পাচ্ছে, উনার ভরসা অনুযায়ী উনি অত্যন্ত সুশ্রী। ঘটনায় যখন ডাক্তারবাবুরা ওই মঞ্চর সামান্য কয়েকটা চৌকি নিয়ে যাচ্ছিল, পুলিশ কতবার আটকায়। এবং আজকে আপনাদের দেখাবো ঘটনাচক্রে, আজকে আমি আবার বলছি, অনুমতি ছাড়া মঞ্চ বাঁধা, রাস্তায় বাধা সৃষ্টি করা একেবারে অপরাধ। কলকাতা পুলিশ দাঁড়িয়ে থেকে আজকে বিজেপির মুরলীধর সেন লেনের যে মহিলা মোর্চার কর্মসূচি, তার বাঁশ খুলিয়েছে কলকাতা পুলিশ দাঁড়িয়ে থেকে। তাহলে না, হ্যাঁ, তাহলে এটাকে সেনাবাহিনী ভালো কাজ করে থাকে। কিন্তু আমি বলছি আপনি আচরি ধর্ম পরে শিখাও। আমি বলছি একদম নিজের জমির উচ্ছেদ মুক্ত করেছে। যদি কলকাতা পুলিশ ঠিক কাজ করে থাকে, আমি অরূপের সঙ্গে সহমত, সেনাবাহিনীও ঠিক কাজ করেছে। আমি আজকে ঘটনাচক্রে দেখুন, আজকের এই ইন্টারেস্টিং পার্টটায় যেখানে অনিল বিশ্বাস সম্পাদক ছিলেন, উনি নিজে ফোন করতেন বেঙ্গলিরা হেডকোয়ার্টারে কর্নেল কিউকে, এবং বলতেন আমি টাকা দিচ্ছি আর আমার ক্যাডাররাই বইটাকে পরিষ্কার করে দেবে 48 ঘন্টার মধ্যে ময়দান মিটিং হলে। যদি না করে তাহলে আপনার ওনাদের ক্যাডার এসে পুরো ময়দান পরিষ্কার করে দিত এবং টাকা ফেরত দিয়ে যেত। বেশ, আমি এইখান থেকে আপনাদের কাছে আসবো, সেটা হচ্ছে আপনি আচরি ধর্ম পরের শিখাও। কেন বললাম? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গণতান্ত্রিক আন্দোলনের ওপর আক্রমণের কথা বলছেন, গান্ধী এবং আম্বেদকরের নাম দিচ্ছেন। তৃণমূল সরকারের পুলিশ আজকে বিজেপির মহিলা মোর্চার মঞ্চ দাঁড়িয়ে থেকে খুলে দিল। অরূপ বলছে ঠিক কাজ করেছে, আমি ওর সঙ্গে দ্বিমত হচ্ছি না। কিন্তু আমার বক্তব্য, আমি তো সেই একই অনুমতি ছাড়া মঞ্চ খোলার ক্ষেত্রে সেনাবাহিনীকে অ্যাকিউজ করছি। সেই দিনই আমার পুলিশ মুরলীধর সেন রোডে একটা মঞ্চ রাজনৈতিক দলের, যার নাকি অনুমতি ছিল না, সেটা খুলে দিচ্ছে। আমি বলছি একটা ঠিক হলে আরেকটা ভুল তো হতে পারে না। ঠিক হলে দুটোই ঠিক, আর ভুল হলে দুটোই ভুল। মানে সেনার ভূমিকা প্রোঅ্যাক্টিভ বললে আমার আপত্তি, কিন্তু পুলিশের ভূমিকা প্রোঅ্যাক্টিভ বলে আমার আপত্তি নেই। এটা তো একসঙ্গে হতে পারে না। পরের প্রতিবেদনটা এইখানে আপনাদের সামনে রাখবো। সোমবার রাজনৈতিক মঞ্চ খোলা নিয়ে শহরে দু জায়গায় তৈরি হলো উত্তেজনা। মেয়র রোড থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ, কোথাও তৃণমূলের মঞ্চ, কোথাও বিজেপির। বিহারে কংগ্রেসের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে কুরুচিকর মন্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বেলাগাম আক্রমণের প্রতিবাদে সোমবার পথে নামে বিজেপির মহিলা মোর্চা। তারা বিজেপির রাজ্য সদর দফতরের কাছে মুরলীধর সেন লেন ও সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে মঞ্চ বাঁধতে গেলে বাধা দেয় পুলিশ, মঞ্চ খুলিয়ে দেওয়া হয়।
পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তাদের কিন্তু কোনো রকম পারমিশন দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে। এই নিয়ে বাকবিতণ্ডা, এই নিয়ে উত্তেজনা সেন্ট্রাল অ্যাভিনিউতে। পুলিশ এই স্টেজ ভেঙে ফেলেছে, স্টেজ করতে দেয়নি, আপনি দেখুন স্টেজ ভেঙে ফেলেছে। পুলিশ সূত্রে দাবি বিজেপির মঞ্চ তৈরির অনুমতি ছিল না। পুলিশের পারমিশন নেই, পুলিশ খুলে দিয়েছে, পুলিশের যা দায়িত্ব তাই করেছে। সেটা তো কর্পোরেশনের রাস্তা, কর্পোরেশনের পারমিশন ছিল, ফায়ার ব্রিগেডের পারমিশন ছিল, যা ইচ্ছে তো করা যায় না। তাই জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে, তারপরে আবার বড় বড় কথা বলার কি আছে। পুলিশ বিজেপির মঞ্চ খুলিয়ে দেওয়াতেই কি পাল্টা সেনাবাহিনী দিয়ে তৃণমূলের মঞ্চ খুলিয়ে দিল বিজেপি? প্রশ্ন তুলে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। ভালোই তো হয়েছে, তো এ ওরটা ভেঙেছে, ও ওরটা ভেঙেছে, সদবোধ দেখানো যাবে। হেভি লড়াই হচ্ছে, ভেতরে ভেতরে যাই বন্ধু থাকুক, সদবোধ হয়ে গেল। এখন আবুলিশ করে দুজনের সঙ্গে আবার বন্ধুত্ব করে ফেলুক। মঞ্চের ওপরের রাজনীতি নিয়ে নয়, মঞ্চ খোলা নিয়েই সোমবার সরগরম রইল রাজ্য রাজনীতি। হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। দেখুন সুমনদা, 2016 সালে এই নবান্নতে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সামরিক বাহিনী, ভারতীয় সেনাবাহিনী নাকি কু করেছে, মানে ভাবা যায় না যে সামরিক অভ্যুত্থান ঘটেছে। কি করেছিল ওরা? যে মানে জরিপ করছিল, গাড়ির সংখ্যা জরিপ করছিল। নর্মালি সেনাবাহিনী থেকে একটা রুটিন ওয়ার্ক করা হয়, সেটা হলো বছরে একটা নির্দিষ্ট সময়ে মানে কতটা যানবাহন চলছে। যদি যুদ্ধের মতন মানে ঘটনা ঘটে, তাহলে ওখান দিয়ে কেমন যানবাহন চলছে তার উপর ভিত্তি করে অপারেশন হবে। ফলে এটা নর্মাল একটা রুটিন ওয়ার্ক প্রতি বছরই তারা করে থাকেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন যে এটা সেনাবাহিনীর অভ্যুত্থান। এবং এটা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী বলেছেন কিনা অতীতে আমি জানি না। একইভাবে পুলওয়ামার ঘটনার কনটেক্সটেও যে ধরনের ল্যাঙ্গুয়েজ উনি ইউজ করেছিলেন, আর আজকে যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, আমি বলছি বহু মানুষ কিন্তু, আমি বলছি রাজনীতির বাইরে সেনাবাহিনীকে কিন্তু নিজেকে একাত্মভাবে দেখে। সেনাবাহিনী আমাদের জাতির গৌরব এবং আমাদের রক্ষাকর্তা। ফলে সেনাবাহিনীকে সরাসরি অ্যাকুইজ করা বা আমাকে দেখে ভয়ে দুশো পালিয়ে চলে গেল, এই ধরনের ল্যাঙ্গুয়েজ অত্যন্ত আপত্তিকর। এবং মানে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি ক্ষমা চাওয়া উচিত। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে দেখুন, মানে আপনি অন্য রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলগুলো যদি আইন না মেনে তার মঞ্চ মানে আপনি খুলে দেন, তাহলে আপনাকেও তো একইভাবে আইন মানতে হবে। দুদিনের জন্য, শনি এবং রবিবারের জন্য আপনি একটা পারমিশন পেয়েছেন সেনাবাহিনীর জায়গায়, কেন আপনি সেটাকে পরবর্তী দিনগুলোতে ব্যবহার করবেন? কেন মঞ্চটাকে ভাঙবেন না আপনি? এবং একই সাথে যে প্রশ্নটা বারবার আসছে সুমনদা, সেটা হলো যে মানে বাঙালি জাতীয়তাবাদ মানে উপজাতীয়তাবাদ বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি জাতীয়তাবাদের বিরুদ্ধে হয়ে যাচ্ছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে হয়ে যাচ্ছেন? ক্রমশ কিন্তু ওনার ভয়েসটা জাতীয়তাবাদী বিরোধী। অরূপের কাছে যাবো, কিন্তু তার আগে যেহেতু রেফারেন্স এলো, আমি লাইব্রেরিতে দেখছিলাম 2016 সালের ডিসেম্বর মাসে সেনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দেখুন, কেন আমরা জানি না আর্মি এখানে লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি টিভিতে, ভিডিওতে। আর ওরা দাঁড়িয়ে আছে কন্টিনিউয়াসলি। আমাদের সিপি নিজে ওদের বলেছে যে তোমাদের আমরা অবজেকশন দিয়েছি, এটা আমার সিকিউরিটি জোন, তুমি এখান থেকে সরে যাও। কিন্তু ওরা এখনো পর্যন্ত কোনো রেসপন্স করছে না, গাড়িতে ওটাও বসে আছে, ওখানেই বসে আছে। আর্মি যতক্ষণ এখান থেকে উইথড্র না হবে, আমার সেক্রেটারিয়েটের সামনের এখান থেকে আমি এখানে থাকবো। আমার সেক্রেটারিয়েট এটা হচ্ছে গণতন্ত্রের সেক্রেটারিয়েট, ইলেক্টেড গভর্নমেন্ট। আমি এখানে জানতে চাই, এখানে কি মিলিটারি কু হয়েছে? কোথাও তো এটা হয়নি। শুধু বাংলায় কেন? মানুষের কথা বলছি বলে? মানুষের কথা বলতে আমি আগেও আপনাদের বলেছিলাম প্রথম দিন বা দ্বিতীয় দিন, যে প্রয়োজন হলে আর্মিকে দিয়েও গুলিও করাতে পারে। দেখুন, আমি তারিখটা একবার বলে দিই, 2016 ডিসেম্বর মাসে 1 ডিসেম্বর সেখানে রাতভর নবান্নে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 30.5 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে কাটিয়েছিলেন এবং স্পষ্ট বলেছিলেন, আপনারা দেখলেন যে একেবারে এটা কোনো অভ্যুত্থান, একেবারে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন। আর ইস্টার্ন কমান্ডে ঠিক যেরকম আজকে পরস্পর বিরোধী বিবৃতি দুপক্ষের ছিল, আজকে সেদিনও ছিল। ইস্টার্ন কমান্ডের তরফে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়ে সম্পূর্ণ রুটিন কাজ হয়েছে এবং সেনাবাহিনীর টোল প্লাজার দখলের যে খবর সম্পূর্ণ গুজব। উত্তর পূর্বের সমস্ত রাজ্যে রুটিন কর্মসূচি তো চলেছে, অসমে 18 জায়গায়, অরুণাচল প্রদেশে 13 জায়গায়,
পশ্চিমবঙ্গে শুধু ওই টোল প্লাজায় নয়, 19টা জায়গায়, মণিপুরে 6টা জায়গায়, নাগাল্যান্ডে 5টা জায়গায়, মেঘালয়ে 5টা জায়গায়, ত্রিপুরা এবং মিজোরামে একটা জায়গায় কর্মসূচি চলেছে কার্যত পূর্ব ভারত জুড়ে। তো আমি এই সায়নদীপের কাছে আসবো, এই তো সরাসরি সংঘাত আজকে যেদিকে যাচ্ছিল। আমার কাছে নির্দিষ্ট কথা যে সিআরপিএফ এবং আর্মির মধ্যে পার্থক্য করতে পারে না অরূপরা, কারণ যেমন পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য করা যায় না, সেই কারণেই হয়তো যে মঞ্চে শুধু মিটিং হয় না, মঞ্চে নাটকও হয়। এই যে এসএসসি চাকরি চুরি থেকে আজকে বামপন্থীদের বিরাট মিছিল সব আড়াল করতে এই নাটকটা তৈরি হলো কিনা আমরা জানি না, কিন্তু আমার কথা হলো যে এই যে পারমিশনের কথা কোন লজ্জায় বলে সমস্ত বিরোধীরা, বামপন্থীদের তো সব আদালত থেকে গিয়ে অর্ডার নিয়ে তারপর মিটিংয়ের পারমিশন করাতে হয়। এমনকি আপনার মনে থাকবে কার্নিভাল, তখন ডাক্তারবাবুরা অভয়ের বিচারের দাবিতে দ্রোহের কার্নিভাল করার অনুমতি চেয়েছিল, তখন এই মুখ্যমন্ত্রী সেই অনুমতি পর্যন্ত বাতিল করে দিয়েছিল। আর আজকে এই যে আর্মি বা সেনাবাহিনী তারা বাস খুলতে বাধ্য হচ্ছে, এর জন্য রাজ্যের প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রধান দায়ী। এবং আমরা যখন ব্রিগেডে মিটিং করি একাধিকবার, এই কয়েকদিন আগে ব্রিগেডের মিটিং এর জন্য সেনাবাহিনীর পারমিশন, সেনাবাহিনীর অনুমতি, এমনকি মঞ্চ কোন দিকে হবে আমাদের সুবিধা অসুবিধা দেখা হবে না, সেনাবাহিনী যা নির্দেশ দেবে তাই হবে। উনি যেটা বলছিলেন পরের 24 ঘন্টার মধ্যে মাঠ পরিষ্কার করে দিতে হবে। অরূপ, আমি বলছি যে রাজ্য সরকারের, আমি সেনাবাহিনীর অংশটা সরিয়ে রাখছি, ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অধিকার শুধুমাত্র তৃণমূল কংগ্রেস পাবে, রাজভবনের গেটের সামনে বিক্ষোভ মঞ্চের অধিকার শুধুমাত্র রাজ্যের শাসক দল পাবে, এটাও তো নিয়ম হতে পারে। প্রথমত এই শনি এবং রবিবারের জন্য অফিশিয়ালি লিগালি ফিস জমা দিয়ে 20,000 টাকা ফিস দিয়ে শেষ করতে দাও। উনিও চিৎকার করছেন না, উনিও কি রাজনীতিতে নাম লেখাচ্ছেন আমি জানি না, অনেক সেনাকর্তা রাজনীতিতে এসেছেন, উনি আসতেই পারেন। দ্বিতীয় সমস্যাটা কোথায় জানেন, যখন রবিবার আপনি রাজনীতিতে আসলে ওয়েলকাম, অসুবিধা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্যাটা হচ্ছে আমরা তো দেখি এজেন্সির ক্ষেত্রে অতি সক্রিয়তা থেকে নিষ্ক্রিয়তা। ধরুন এজেন্সি বিরোধীদের ক্ষেত্রে ইডি সিবিআই যেরকম অতি সক্রিয় হয়, তারা যখন বিজেপিতে চলে আসে নিষ্ক্রিয় হয়, নারদার অভিযোগ আমরা চোখের সামনে উদাহরণ। আজকে সমস্যাটা হচ্ছে সেনাবাহিনীর সম্মানটাকে, সেনাবাহিনীকে কার্যত ইডি সিবিআই এর পরে বিজেপি যদি তার শাসক দলের রাষ্ট্রযন্ত্র হিসেবে ব্যবহার করে, সেটা সেনাবাহিনীর সম্মানকে বৃদ্ধি করে। আমাদের এখানে প্রথম কথা যেটা বিশ্বনাথ দা ঠিক মানে পার্টলি ওটা এক্সপ্লেইন করেছে, যেটা আমাদের বলা হয় ভেহিকেল রিকুইজিশন এক্সারসাইজ। এটা একটা থ্রেট পারসেপশনের উপর যদি হঠাৎ চায়না সীমান্তে থেকে বা পাকিস্তান একসাথে কোনো রকম যুদ্ধ আসে পড়ে, তখন জেনারেল মোবিলাইজেশনে আমাদের সিভিলের কতগুলি খালি গাড়িকে আমরা রিকুইজিশন করতে পারবো বিভিন্ন বটল লেখে। আপনি জানেন ওইটা ডেড এন্ড, ডেড লেন, ওইটা তো কার্যত ডেড লেন, ওটা ডেড এন্ড। ওটা একটা রাস্তার মধ্যে মঞ্চ করা, প্রথম কথা কোনো গ্রাউন্ডে সেইটারই রিকুইজিশনে এক্সারসাইজ হচ্ছিল, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভুলবশত বা অজ্ঞানবশত সামরিক অভ্যুত্থান ঘটেছে, সেটা জানা দরকার। সেকেন্ড কথা হলো উনি যেটা বলছে ফিস, সেনাবাহিনী কোনো ফিস নেয় না, সিকিউরিটি ডিপোজিট নেয়, যে তুমি যখন ব্যবহার করবে, ব্যবহার করার পরে ওই জায়গাটাকে আগের মতো ফেরত দেবে, তা না হলে ওই টাকা দিয়ে আমরা ওইটাকে পরিষ্কার করব। আর এইটা 1 মাস আগে নিয়েছে, তারপরে 1 মাস পরে আবার বলছে শনিবার রোববার করব। তো এইটা তো যখন আর্মি চলে এসওপির উপর, এখন লোকাল মিলিটারি অথরিটি ফাঁপড়ে পড়ে গেছে যে 1 মাসের মধ্যে একটা জমি দখল হয়ে যাচ্ছে, তারপরে আশেপাশে দোকান বসতে শুরু করবে, সেটা মোটামুটি একটা খবর এসে গেছে। তখন সেনাবাহিনীর বক্তব্য খুব পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে 2 দিনের বেশি, হ্যাঁ আমি যাব প্রত্যেকের কাছে, 3 দিনও হলে সেটা একদম আমরা বিভিন্ন রকম জিনিস দেখি। খুব দুঃখের বিষয়, একটা মামলায় এমওডির হয়ে আমাদের করতে হয়েছিল কার বিরুদ্ধে জানো? রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন? ডিইও মানে ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট অফিসার একটা বিল্ডিং বানাচ্ছিল আলিপুর সেন্ট্রাল জেলের পাশে। সেন্ট্রাল জেলে তাদের কারের জন্য, আর্মির জন্য, আর্মি অফিসারদের অফিসের জায়গা কমে আসছে, এই জন্য ডিইওর দায়িত্ব ডিইও বানাচ্ছিল। কেএমসি এবং পশ্চিমবঙ্গ সরকার পারমিশন দিচ্ছিল না, যদিও লাগে না তাও দিচ্ছিল না, ঝামেলা করছিল, তাই জন্য হাইকোর্টে গিয়ে অর্ডার নিতে হবে। ইস্যু কি দিয়েছিল না সুমনদা? দিয়েছিল নাকি সিকিউরিটি থ্রেট হয়ে যাবে জেলের আর্মির অফিস হলে। আর একটা প্রশ্ন, আমাদের মুখ্যমন্ত্রী তো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি খাগড়াগড়ের সময় বলে দিলেন ওটা রয়ের ষড়যন্ত্র। তিনি বালাকোট পুলওয়ামার সময় প্রমাণ চেয়ে বেড়ান, আর্মি নাকি কু করেন। আচ্ছা তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো, বাংলাদেশ বা পাকিস্তানের নয় তো।
না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের বিদেশ মন্ত্রক ডিক্লেয়ার করার আগে ডোনাল্ড ট্রাম্প তার টুইটার হ্যান্ডেল থেকে সিজফায়ার ঘোষণা করে। একটু চুপ করো। মানে ব্যাপারটা হচ্ছে যে জায়গায় যে আমরা দেখলাম মঞ্চ করা হয়েছে, একটা পার্মানেন্ট মঞ্চ বহুদিন ধরে আছে, এটা ভাষা মঞ্চ। এখন বলা হচ্ছে বাংলা ভাষায় যেই বলে সেই ভারতীয়। বাংলা ভাষা যদি আমি ইন্টারাপ্ট করিনি, অরূপ তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি, মূল বিষয় আছে, আমি বিষয়টা ব্যাপারটা হচ্ছে যে বাংলা ভাষার মঞ্চ, সুতরাং বাংলা বলে গুপ্তচরদের সেখানে আশ্রয় করা যেতে পারে। বাংলাদেশি যারা আতঙ্কবাদী তারা ঢোকাচ্ছে এবং পাকিস্তানের যারা ঢুকছে বাংলা শিখে বাংলাদেশ হয়ে এখানে আশ্রয় করতে পারে। আমাদের একেবারে এটা হচ্ছে এরিয়া কমান্ডের হেডকোয়ার্টার্স, সেখান থেকে সে গুপ্তচর বৃত্তি করছে না, এটার কোনো প্রমাণ আছে? তো এক হচ্ছে বাংলা বললেই যেরকম বাংলাদেশি বলে দাগিয়ে দেয়া হচ্ছে, সেটাও যেমন তীব্র নিন্দা করার জিনিস। আবার পাশাপাশি বাংলা বললেই 7 খুন মাফ, তিনি বাংলাদেশি নন, এই গ্যারান্টি বা কে দেবে? আমি পাশাপাশি দুটো জিনিস রাখবো, সেটা হচ্ছে একেবারে অনুমতি তো নিতেই হবে, এবং সেই অনুমতি যদি সময়সীমা পেরিয়ে যায়, সেনাবাহিনীর আবার বক্তব্য, তারা প্রেস রিলিজ দিয়ে বলেছে তারা পুলিশের সঙ্গে কমিউনিকেট করেছিল। আমি বলছি মুখ্যমন্ত্রীকে কি পুলিশ জানায়নি? আমি জানি না এর উত্তর, কিন্তু একেবারে পরস্পর বিরোধী দুটো বয়ান। একাধিকবার অন ক্যামেরা মুখ্যমন্ত্রী বলছেন পুলিশকে জানানো উচিত ছিল, পুলিশকে জানানো হয়নি, অথচ সেনাবাহিনী তার প্রত্যেকটা প্রেস রিলিজে দাবি করা হচ্ছে যে একেবারে কলকাতা পুলিশকে জানিয়ে সেই স্ট্রাকচার রিমুভ করেছে ভারতীয় সেনা। পাশাপাশি আবার বলবো, তাদের বক্তব্য যে 3 দিনের বেশি পারমিশন ভারতীয় সেনা নয়, সরাসরি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক থেকে দেয়া যায়, আর এখানে 2 দিনের অনুমতির সময়সীমা পার হয়ে গেছিল। তারপরে কমিউনিকেট করে তারা এই মঞ্চ রিমুভ করেছে। কিন্তু পাশাপাশি এটাও বলবো যে সেনাবাহিনীর জওয়ান বাঁশ খুলছে, প্ল্যাকার্ড নামাচ্ছে, মঞ্চ খুলে দিচ্ছে, ডিসম্যান্টাল করছে, এ ছবিও বিরল। কিন্তু এখান থেকে সম্পূর্ণ একটা রাজনৈতিক কর্মসূচির জন্ম হলো। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে কাল রাজ্য জুড়ে প্রতিবাদ, এবং বিজেপি ও নরেন্দ্র মোদীর অনুমতি দিয়ে কোনো অনুষ্ঠান করব না, আমাদের অনেক জায়গা আছে, ইত্যাদি ইত্যাদি। কি বললেন দেখাবো। বিজেপির পারমিশন নিয়ে আর মোদির পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না, ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলা নিয়ে মেয়র রোডে তৈরি হলো নাটকীয় পরিস্থিতি, আর সেখান থেকেই প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি বাবুর পারমিশন নিয়ে আমার প্রোগ্রাম করতে হবে না, আমি জনগণের পারমিশন নিয়ে প্রোগ্রাম করি। দেন মোদি ইজ টু টেক পারমিশন ফ্রম আওয়ার গভর্নমেন্ট অলসো। হোয়েনেভার ইউজ টু কাম টু কলকাতা অর বেঙ্গল, does he take permission from us? We just allow this because this is a courtesy, nothing else. এখানেও মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। মুখ্যমন্ত্রী 19 সালে 14 সালে বিভিন্ন সময় নরেন্দ্র মোদী সভার জন্য পারমিশন দেয়নি, হেলিপ্যাড করার জন্য পারমিশন পর্যন্ত দেয়নি, নো অবজেকশন দেয়নি, এরকম বহু উদাহরণ আছে। যোগীজির সভা করতে দেয়া হয়নি 2018 সালে আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে। এজেন্সি ইস্যুতেও এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে। আর্মিটা বাকি ছিল, ভেবেছিলাম আর্মিটা পারবে না। আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে, তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে, সংবিধান কোথায় থাকবে? সব এজেন্সি তো ললিপপ। ইলেকশন আসলেই তার 6-7 মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয়। যেদিন বিজেপি কালকে থাকবে না, তখন এরা কি করবে? কোথায় পালাবে? পালাবার পথ নাই। সোমবার রাত 8:15 নাগাদ মেয়র রোডে তৃণমূলের ভাঙা মঞ্চের কাছে হাজির হন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন একাধিক বিজেপি বিধায়ক। স্লোগান দিতে দিতেই বাঁশের কাঠামোর মধ্যে দিয়ে হাঁটেন তারা। মমতা ব্যানার্জি কি করে আর্মিকে বলেন আমাকে দেখে 200 জন পালাচ্ছে, আর কি করে বলেন যে বিজেপির নির্দেশে এসছে? উনি নত্য সত্য জ্ঞান হারিয়ে আর্মিকে রাজনীতিকরণ করেছেন, এর থেকে লজ্জা হতে পারে। আমরা এখানে এসে আজকে ধিক্কার জানালাম, ভবিষ্যতেও করব, সুযোগ পেলে বিধানসভাতেও করব। ভারতীয় সেনাকে রাজনীতিকরণ আমার মনে হয় স্বাধীন ভারতে কোনো নেতা নেত্রী কখনো করেননি।
সেনাবাহিনী মঞ্চ খুলে দেওয়ার পর প্রতিবাদ স্থল মেয়র রোড থেকে ডোরিনা ক্রসিংয়ে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে আর শুধুমাত্র শনি ও রবিবার নয়, প্রতিদিন প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানান তিনি। পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কবিতায় সৌমিত্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, পরিযায়ী ফিরে এসো। এখন পরিযায়ীরা ফিরে এসে করবেটা কি, সেই নিয়ে রাজনীতিতে তুমুল দড়ি টানাটানি। আজও মেয়র রোডে গিয়ে ভিন রাজ্যের বাংলাভাষীদের ওপর অত্যাচারের অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেই সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য সমশ্রী প্রকল্প ঘোষণা করেছে। প্রাথমিকভাবে এককালীন 5,000 টাকা আর 1 বছর পর্যন্ত মাসে 5,000 টাকা করে ভাতাও দেয়া হবে। উল্টো দিকে বিরোধীরা বলছে, শুধু ভাতা দিয়ে কি হবে, এ রাজ্যে কাজ কই। তবে আমাদের অনুরোধ একটাই, খেটে খাওয়া মানুষদের খামোখা রাজনীতির বোড়ে বানিয়ে কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। কেউ টাকা নেবে না, আমি বলছি কেউ টাকা নেবে না। কেস দেবেন না প্লিজ।